Today topics is diffusion, osmosis and active transport in detail. Diffusion and osmosis and active transport এগুলো একটা বায়োলজিক্যাল প্রসেস, যে প্রসেসের মাধ্যমে কোনো মলিকিউলস অর আয়ন একটা রিজিয়ন থেকে অ্যানাদার রিজিয়নে ট্রান্সপোর্ট হয়। ডিফিউশন, অসমোসিস এই দুটোই হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড প্যাসিভ প্রসেস। ফিজিক্যাল বলতে আমরা যেখানে কোনো কেমিক্যাল রিয়াকশন ঘটবে না তাকে আমরা ফিজিক্যাল প্রসেস বলবো। অসমোসিস এবং ডিফিউশনের মধ্যে কোনো রকম ফিজিক্যাল রিয়াকশন ঘটে না। প্যাসিভ, বোথ আর প্যাসিভ। কেন প্যাসিভ? কারণ এখানে কোনো রকম মেটাবলিক এনার্জি রিকোয়ারমেন্ট নেই। ডিফিউশন এবং অসমোসিস এর মধ্যে কোন সাবস্টেন্সের ট্রান্সপোর্ট হবে সেটা জানার আগে আমাদের দেখতে হবে যে কিসের মধ্যে ডিফিউশন হয় আর কিসের সঙ্গে অসমোসিস হয়। ডিফিউশনের জন্য আমরা দেখব যে গ্যাসের সঙ্গে, গ্যাস উইথ গ্যাস মানে নেচারটা কেমন, দুটোই গ্যাসের সঙ্গে গ্যাসের ডিফিউশন হতে পারে, সলিডের সঙ্গে গ্যাসের হতে পারে, সলিডের সঙ্গে লিকুইডের হতে পারে, লিকুইডের সঙ্গে লিকুইডের হতে পারে, লিকুইডের সঙ্গে গ্যাসের হতে পারে। তো দ্যাটস ওয়াই নেচার অফ সাবস্টেন্সটা কি গ্যাস, সলিড অ্যান্ড লিকুইড। বাট অসমোসিস অনলি সলিউশন, এবং সলিউশনটা সেম টাইপ অফ সলিউশন উইথ ডিফারেন্ট কনসেন্ট্রেশন। অর্থাৎ ডিফারেন্ট কনসেন্ট্রেট কোনো সলিউশনের মধ্যে অসমোসিসটা ঘটবে, যে সলিউশনটা সেম টাইপ হবে। সেম টাইপ বলতে বোঝাচ্ছে কি, হোয়াট ইজ মিনিং বাই সেম টাইপ? সুক্রোজ উইথ ওয়াটার, আদার্স সাইডে বা আদার্স রিজিয়নে সুক্রোজ উইথ ওয়াটার এরকম যদি হয়, বা পিওর ওয়াটার যদি হয়, তাহলেও কিন্তু এই দুটো রিজিয়নের মধ্যে অসমোসিস ঘটবে। নেক্সট আসবো মেমব্রেন, নেসেসিটি বা প্রেজেন্স অফ মেমব্রেন বা রিকোয়ারমেন্ট অফ মেমব্রেন। ডিফিউশনের ক্ষেত্রে মেমব্রেন প্রেজেন্সেও হতে পারে, উইদাউট প্রেজেন্ট অফ মেমব্রেন বা মেমব্রেনের অ্যাবসেন্সেও কিন্তু ডিফিউশন হতে পারে। বাট অসমোসিসের ক্ষেত্রে আমরা মেমব্রেন ইজ নেসেসারি। এবং কোন টাইপের, হোয়াট টাইপ অফ মেমব্রেন? সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মেমব্রেন যার মধ্য দিয়ে কোনো সলিউশনের সলভেন্ট এবং সলিউটের মধ্যে শুধুমাত্র সলভেন্টগুলো ট্রান্সপোর্ট হতে পারে, তাদের আমরা বলবো সেমি পারমিয়েবল মেমব্রেন। নেক্সট আসবো নেসেসারি অফ মেমব্রেন বা রিকোয়ারমেন্ট অফ মেমব্রেন। অসমোসিসের ক্ষেত্রে মেমব্রেন অলওয়েজ রিকোয়ার্ড। হোয়াট টাইপ অফ মেমব্রেন? Membrane is semi-permeable membrane. What do you mean by semi-permeable membrane? Semi-permeable membrane এর ক্ষেত্রে কোনো সলিউশনের মধ্য থেকে শুধুমাত্র সলভেন্ট গুলো ট্রান্সপোর্ট হতে পারবে ওয়ান রিজিয়ন টু অ্যানাদার রিজিয়ন। পারমিয়েবল মেমব্রেনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি, সবকিছুই ট্রান্সপোর্ট, সলিউট এবং সলভেন্ট বোথ আর ট্রান্সপোর্ট বাই দ্য মেমব্রেন, থ্রু দ্য মেমব্রেন। ডিফিউশনের ক্ষেত্রে যে মেমব্রেনের প্রেজেন্সে হতে পারে, অ্যাবসেন্সে হতে পারে, এটা আমরা একটা এক্সাম্পল আকারে দেখি। একটা রুমের মধ্যে, কোনো একটা এয়ারের মধ্যে যদি কোনো পারফিউম কেউ ইউজ করে, তাহলে আমরা অটোমেটিক্যালি সেই পারফিউমের যে ফ্লেভার বা সেন্ট অন্য আর একটা রুম থেকে বা আদার্স কোনো প্লেস থেকে আমরা সেটা পেয়ে থাকি। উইদাউট এনি টাইপ অফ মেমব্রেন এখানে কোনো হেল্প করেনি, থ্রু এয়ার এটা ডিফিউশন হয়ে গেল এবং তার পারফিউম, যার রেজাল্ট হিসেবে আমরা সেটা ফ্লেভারটা পেলাম। কিন্তু প্রেজেন্সের ক্ষেত্রে অসমোসিস ইজ আ ওয়ান কাইন্ড অফ ডিফিউশন। এই যে ওয়ান কাইন্ড অফ ডিফিউশন হওয়ার কারণে যখন সলভেন্টগুলো হায়ার কনসেন্ট্রেট রিজিয়ন থেকে লোয়ার কনসেন্ট্রেটেড রিজিয়নে যাবে, অনলি সলভেন্ট, তখন সলভেন্টের ডিফিউশন হচ্ছে। এই ডিফিউশনের ক্ষেত্রে কি হচ্ছে, সেমি পারমিয়েবল মেমব্রেনকে ভেদ করে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই এক্ষেত্রে সলভেন্ট বা ওয়াটারের ডিফিউশন হচ্ছে, বাট ইট ইজ আ অসমোসিস। যেহেতু এটা ওয়ান কাইন্ড অফ ডিফিউশন, সেই জন্য এই ডিফিউশনের ক্ষেত্রে আমরা মেমব্রেনের প্রেজেন্ট দেখতে পেলাম, অর্থাৎ মেমব্রেনের প্রেজেন্টে ডিফিউশন হয়ে গেল। যখন অসমোসিস ওয়ান কাইন্ড অফ ডিফিউশন, দেখা যায় যে ডিফিউশনের ক্ষেত্রে কোন মলিকিউলস, যে কোনো সাবস্টেন্সের মলিকিউলস হতে পারে অর আয়ন হতে পারে, এর ট্রান্সপোর্ট হয়। বাট
অসমোসিসের ক্ষেত্রে অনলি সলভেন্ট আর ওয়াটারের ট্রান্সপোর্ট হয়ে থাকে। এখন আমরা দেখব যে ডিরেকশন কি, মুভমেন্ট অফ ডিরেকশনটা কোন দিকে। মুভমেন্ট অফ ডিরেকশন ডিফিউশনের ক্ষেত্রে যদি দেখি অকার্স অ্যালং কনসেন্ট্রেট গ্রেডিয়েন্ট, অর্থাৎ হাই টু লো কনসেন্ট্রেশনের দিকেই এই মুভমেন্টটা ঘটবে। কিসের মুভমেন্ট ঘটবে? মলিকিউলস বা আয়নের মুভমেন্ট ঘটবে। কোন দিক থেকে কোন দিকে ঘটবে বলছে? অকার্স অ্যালং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ঘনত্ব বা ঘনত্বের যে নাতিমাত্রা অর্থাৎ কম ঘনত্বের রিজিয়নের দিকে ঘটবে। হোয়ারাজ অসমোসিসের ক্ষেত্রে দেখছি কি, এটা লোয়ার সলিউট কনসেন্ট্রেটেড টু রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন। অর্থাৎ কি হচ্ছে যে লোয়ার সলিউট কনসেন্ট্রেট অর্থাৎ লঘু যে দ্রবণ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যা রয়েছে সেখান থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে। কি যাচ্ছে? সলভেন্ট অর ওয়াটারটা যাচ্ছে। আমরা যদি একটু উল্টো ভাবে ভেবে নিই যে অসমোসিস যখন ডিফিউশন হিসেবে আমরা ভাবছি না, তখন অসমোসিস কিন্তু হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে, অর্থাৎ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের অপোজিটে কাজ করছে, এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এবার আমরা দেখব টাইপ। ডিফিউশনের ক্ষেত্রে টাইপ কি কি রয়েছে? সিম্পল অ্যান্ড ফেসিলিটেড। টু টাইপ অফ ডিফিউশন, সিম্পল ডিফিউশন অ্যান্ড ফেসিলিটেড ডিফিউশন। Whereas osmosis four type of diffusion রয়েছে, এক্সো, এন্ডো, রিভার্স অ্যান্ড সেলুলার। আমরা এগুলো একটু বুঝে নিই। এক্সো অসমোসিস কি? এক্সো অসমোসিস হচ্ছে এক্সিড থেকে এসে, অর্থাৎ বহিস্থ অভিস্রবণ, বাইরে বেরিয়ে এসছে যে অভিস্রবণে। কোন সেলের মধ্যে যে সেল ফ্লুইড বা স্যাপ রয়েছে, সেই স্যাপ বা সেল ফ্লুইডটা বা সেল থেকে যে ওয়াটার রয়েছে, সেই ওয়াটার যদি বাইরের দিকে বেরিয়ে আসে, এনভায়রনমেন্টে বা বাইরের পরিবেশে যদি বেরিয়ে চলে আসে, তখন আমরা সেটাকে এক্সো অসমোসিস বলবো। এক্সাম্পল হিসেবে বলতে পারি, একটা আঙুরকে যদি আমরা একটা হায়ার কনসেন্ট্রেট কোনো সলিউশনের মধ্যে রেখে দিই, হাই কনসেন্ট্রেট অর্থাৎ হাইপারট্রনিক সলিউশনের মধ্যে রেখে দিই, আঙুরের যে সেলের মধ্যে যে সেল ফ্লুইডটা রয়েছে বা সেল স্যাপটা রয়েছে, তার কনসেন্ট্রেশনটা বাইরের যে সলিউশন নিয়েছে তার তুলনায় হাইপোটনিক। অর্থাৎ এই অবস্থাতে কি হচ্ছে, আঙুরের যে সেলগুলো রয়েছে, আঙুর ফল ফ্রুট, এখান থেকে আস্তে আস্তে সেল স্যাপগুলো বেরিয়ে বাইরের দিকে চলে আসবে, ফলে আঙুরটা কি হয়ে যায়, স্ট্রেচ হয়ে যায়। স্ট্রেচ হয়ে গেলে সেটা কিশমিশে পরিণত হয়। এভাবেই কিন্তু কিশমিশ হয়। তাহলে এক্সো অসমোসিস কি? কোনো একটা সেল থেকে তার যে ওয়াটার, সেই ওয়াটারটা বাইরের পরিবেশে বেরিয়ে আসবে। বাইরের পরিবেশে কেন বেরিয়ে আসবে? না তো এখানে এক্সো অসমোসিস হবে। কিভাবে হবে? না তো বাইরের এমন একটা পরিবেশ, যে পরিবেশে যে সলিউশনটা রয়েছে সেটা হচ্ছে হাইপারটনিক সলিউশন, সেলের ভিতরে হাইপোটনিক সলিউশন। উই নো দ্যাট হাইপোটনিক থেকে হাইপারটনিক সলিউশনের মধ্যে ওয়াটার বা সলভেন্ট গুলো চলে আসে। তো এইভাবে সলভেন্ট গুলো বেরিয়ে আসবে। এটাকেই বলা হচ্ছে এক্সো অসমোসিস। এন্ডো অসমোসিস পুরো অপোজিট। কোন হাইপোটনিক সলিউশনের মধ্যে, যেখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট রয়েছে, সেই রকম একটা সলিউশনের মধ্যে একটা কুচকে যাওয়া কিশমিশকে যদি রেখে দিই, কিশমিশকে রেখে দিলে দেখতে পাবো ওয়াটার আস্তে আস্তে কিশমিশের মধ্যে ভেতরে ঢুকে গেছে এবং সেলগুলোর বাড়িয়ে দিয়েছে, ফলে কিশমিশটা ফুলে গেছে। আমরা এটা বাড়িতে করলেও দেখতে পাবো যে একটা কিশমিশকে যদি প্লেন জলের মধ্যে ফেলে রাখি, তাহলে এমন ঘটনাটা ঘটবে, কিশমিশটা আস্তে আস্তে ফুলে যায়। এটা হচ্ছে এন্ডো অসমোসিস। রিভার্স অসমোসিস কি? রিভার্স অসমোসিস এক্সো অসমোসিস হওয়ার পরে যদি আবার ঘুরে এন্ডো অসমোসিস হয়ে যায়, অর্থাৎ এক্সো হওয়ার পরে পরেই যদি এন্ডো হয়ে যায়, তখন রিভার্স বলছে। অর্থাৎ বোথ সাইড, একবার এক্সো হচ্ছে একবার এন্ডো হচ্ছে, সেই তাকে বলছে আমরা রিভার্স অসমোসিস। সেলুলার অসমোসিস, সেল টু সেল অসমোসিস। দুটো সেল পাশাপাশি ছিল, দুটো সেলের কনসেন্ট্রেশন সেম ছিল, তার সেল স্যাপ ছিল কনসেন্ট্রেশনটা সেল স্যাপের সেম ছিল। এন্ডো অসমোসিসের ফলে কোনো ওয়াটার কোনো সেলের মধ্যে ইনটেক হলো,
তাহলে সেই সেলের সেল স্যাপ যা অবস্থায় ছিল দুটোই আইসোটনিক লেভেলে ছিল, দুটোই সেম ছিল, কিন্তু যে সেলের মধ্যে এন্ডোঅসমোসিস ঘটলো সেই সেলের সেল স্যাপ বা সেল ফ্লুইড পাশের সেলটার থেকে হাইপোটনিক সলিউশনে চলে গেল। দুটো সেলের মাঝখানে আছে সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে সেল মেমব্রেন। এখন যে সেলটার মধ্যে হাইপোটনিক সলিউশন হয়ে গেল এন্ডোঅসমোসিসের রেজাল্ট হিসেবে, সেখান থেকে তার পাশের যে সেলটা রয়েছে সেটা হচ্ছে হাইপারটনিক সলিউশন। তাহলে দুটো পাশাপাশি সেল হয়ে গেল যেখানে হাইপোটনিক এবং হাইপারটনিক সলিউশন। হাইপোটনিক থেকে হাইপারটনিক সলিউশনের মধ্যে সলভেন্ট বা ওয়াটার আস্তে আস্তে যেতে শুরু করবে সেমি পারমিয়েবল মেমব্রেনকে ভেদ করে, অর্থাৎ সেল মেমব্রেনকে ভেদ করে, থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন, দ্যাট ইজ সেল মেমব্রেন। এটার ফলে কি হচ্ছে, একটা সেল থেকে তার পাশের সেলে এবং সেই সেল থেকে তার পাশের সেলে অসমোসিস প্রসেসের দ্বারা ওয়াটার বা সলভেন্ট সেটা ট্রান্সপোর্ট হয়। এই ঘটনাটা আমরা কোথায় দেখেছি? অ্যাসেন্ট অফ স্যাপের ক্ষেত্রে রুট প্রেসার বা টার্গার প্রেসার ঘটার জন্য এই সেল টু সেল অসমোসিস ঘটেছিল, যেখানে সয়েলের ক্যাপিলারি ওয়াটার প্রথমে অ্যাবজর্ব হলো থ্রু এন্ডোঅসমোসিস, রুটস হেয়ারের সেলের মধ্যে আসার পর সেখান থেকে সেল টু সেল অসমোসিস হয়ে গিয়ে টার্গার প্রেসার ঘটিয়েছিল। তো এই গেল সেলুলার অসমোসিস। নেক্সট, টু টাইপ অফ ডিফিউশন, সিম্পল অ্যান্ড ফেসিলিটেটেড ডিফিউশন। সিম্পল ডিফিউশনটা কি? যে ডিফিউশনে কোন রকম ক্যারিয়ার প্রোটিনের রিকোয়ারমেন্ট নেই, অর্থাৎ কোনো ক্যারিয়ার নেই, উইদাউট এনি ক্যারিয়ার ডিফিউশন ঘটবে নর্মালি, তাকেই আমরা সিম্পল ডিফিউশন বলবো। ফেসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে একটা ক্যারিয়ার প্রোটিন থাকবে, এটাই মেন ডিফারেন্স। সিম্পল ডিফিউশন উইদাউট রিকোয়ারমেন্ট অফ ক্যারিয়ার প্রোটিন, বাট ফেসিলিটেড ডিফিউশন requirement of carrier protein, it is necessary. এছাড়া বাকি সিগনিফিক্যান্ট সেম, বোথ আর ফিজিক্যাল, বোথ আর প্যাসিভ, নো এনার্জি রিকোয়ারমেন্ট, এগুলো দুটোর ক্ষেত্রেই আমরা এক দেখব। বাট ফেসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্স যেটা পয়েন্ট রয়েছে, এখানে মেনলি আয়নস ট্রান্সপোর্ট হয়। সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে আমরা দেখলাম মলিকিউলস আর আয়ন দুটোই ট্রান্সপোর্ট হচ্ছে, বাট ফেসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে মলিকিউলস হয় বাট মেনলি আয়ন ট্রান্সপোর্ট হয়। ফেসিলিটেড ডিফিউশনটা অনেকটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মতো। আমরা যখন অ্যাক্টিভ ট্রান্সপোর্টটাকে নিয়ে তার সঙ্গে কম্পেয়ার করে পড়ব, তবেই আমরা এই দুটো ডিফারেন্স সম্পর্কে পরিষ্কার বুঝতে পারবো। ফেসিলিটেড ডিফিউশনে দেখা যাচ্ছে যে হায়ার কনসেন্ট্রেশন রিজিয়ন থেকে লোয়ার কনসেন্ট্রেশন রিজিয়নের দিকে যাবে। এই হায়ার কনসেন্ট্রেশন রিজিয়ন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাবেটা কি? কোন আয়ন, প্ল্যান, কোন ক্যাপিলারি ওয়াটারের মধ্যে যেটা রয়েছে, ক্যাপিলারি ওয়াটারের সঙ্গে যেটা রয়েছে, যে সকল মিনারেলস গুলো যেগুলো আয়োনাইজড ফর্মে রয়েছে, সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, PO4 মাইনাস, এই যে আয়নস গুলো রয়েছে, সেই আয়নগুলো এই ফেসিলিটেড ডিফিউশনে সেলের মধ্যে ইনটেক হয়। অর্থাৎ ফেসিলিটেড ডিফিউশন হচ্ছে কোন মিনারেলের ট্রান্সপোর্ট প্রসেস। এই ডিফিউশনটা কিভাবে হয় বলছে ক্যারিয়ার প্রোটিন দ্বারা হয়। ক্যারিয়ার প্রোটিন কি? কোন একটা সেলে, আমি একটা সেলের একটা ফিগার আঁকবো, এটা একটা প্ল্যান্ট সেল। এই প্ল্যান্ট সেলে এইটা হচ্ছে সেল মেমব্রেন, এটাকে আমি একটু ম্যাগনিফাই করলাম। এই সেল মেমব্রেনের মেন
যে কম্পোনেন্ট লিপিড অ্যান্ড প্রোটিন, প্রোটিনের মধ্যে 3 রকম প্রোটিন থাকে, এক্সট্রিনসিক প্রোটিন, ইন্ট্রিনসিক প্রোটিন অ্যান্ড ট্রান্সমেমব্রেন প্রোটিন। এই ট্রান্সমেমব্রেন প্রোটিনটা কেমন সেটা একটু দেখি। ট্রান্সমেমব্রেন প্রোটিন গোটা মেমব্রেনটাকে জুড়ে অবস্থান করে, অর্থাৎ এইটা হলো ট্রান্সমেমব্রেন প্রোটিন। এই ট্রান্সমেমব্রেন প্রোটিনের নেচারটা কি? কোনো বাইরের পরিবেশে, অর্থাৎ এক্সটার্নাল যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে সোডিয়াম প্লাস বা ক্যালসিয়াম প্লাস আয়ন রয়েছে। এই আয়নটা থ্রু ফ্যাসিলিটেড ডিফিউশন কোষের ইনসাইডে পুশ করে। কিভাবে হবে? এই ক্যারিয়ার প্রোটিনের হেল্প নিয়ে। কিভাবে না, তো সোডিয়াম প্লাস বা পটাশিয়াম প্লাস এই প্রোটিনের সঙ্গে অ্যাটাচ হবে। ধরে নেওয়া যাক এইটা হচ্ছে সোডিয়াম, এটা অ্যাটাচ হবে। এই অ্যাটাচ হবার পর এইটার মধ্য দিয়ে পুশ হবে। এই প্রোটিনকে টাচ করে পুশ করবে, অর্থাৎ প্রোটিনের মধ্য দিয়ে যাবে, প্রোটিনের মধ্য দিয়ে একটা চ্যানেল তৈরি হবে, চ্যানেলের মধ্য দিয়ে সেটা পাস করবে এবং সোডিয়ামটা ভেতরের দিকে পুশ হয়ে যাবে। এইটাকে বলা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। এক্ষেত্রে কোনো এনার্জি রিকোয়ারমেন্ট নেই। হলোটা কেন? কেনই বা পুশ হলো? বলছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে কেন? এই রিজিয়নে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট রয়েছে, এখানে হায়ার কনসেন্ট্রেশন রয়েছে। এই হায়ার কনসেন্ট্রেশন রিজিয়ন থেকে লোয়ার কনসেন্ট্রেশন রিজিয়নের দিকে আয়ন মলিকুলস গুলো থ্রু ডিফিউশন ট্রান্সপোর্ট হলো, হেল্প অফ দ্য ক্যারিয়ার প্রোটিন। দিস ইজ দ্য ফ্যাসিলিটেড ডিফিউশন। ফ্যাসিলিটেড ডিফিউশন। এই ফ্যাসিলিটেড ডিফিউশনে তাহলে কি ঘটলো? হায়ার রিজিয়ন থেকে লোয়ার রিজিয়নে গেল, যেটা সিম্পল ডিফিউশনের নেচার। কোনো এনার্জি রিকোয়ারমেন্ট নেই, এটাও সিম্পল ডিফিউশনের নেচার। বাট ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে স্পেসিফিকেশন দেখলাম, সেটা হচ্ছে হেল্প অফ দ্য ক্যারিয়ার প্রোটিন, সেটা ট্রান্সপোর্ট হলো। এই গেল ফ্যাসিলিটেড ডিফিউশন। এটা 3 টাইপ অফ ফ্যাসিলিটেড ডিফিউশন রয়েছে: ইউনিপোর্ট, অ্যান্টিপোর্ট এবং সিমপোর্ট। ইউনিপোর্ট কি? এখানে আমি একটা ছবির ফিগার দিয়ে দেখি। ধরে নেওয়া যাক যে এটা একটা সেল মেমব্রেন, এটা লিপিড লেয়ার, এর মধ্যে প্রোটিন লেয়ার রয়েছে, এটা প্রোটিন, ট্রান্সমেমব্রেন প্রোটিন, যেটা আমাদের ক্যারিয়ার প্রোটিন বলা হচ্ছে। এখানে কোনো মলিকিউলস বা আয়ন যদি ডাইরেক্ট পুশ হয়, এটা আউটসাইড অফ সেল, এটা ইনসাইড অফ সেল। যদি একটা ওয়ান মলিকুলস যদি স্মুথলি ক্যারিয়ার প্রোটিনের দ্বারা থ্রু হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যদি পুশ হয়, তখন তাকে বলা হচ্ছে অ্যান্টিপোর্ট। সিমপোর্ট কি? সিমপোর্ট হলো যে দুটো মলিকিউলস যাবে, যেখানে একটা পজিটিভ হবে আর একটা মলিকুলস যেটা নেগেটিভ হবে, এই দুটোই এর মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট হয়ে পুশ হবে। তাহলে এইটাকে বলা হচ্ছে সিমপোর্ট। অ্যান্টিপোর্ট হচ্ছে ওয়ান মলিকুল, সেটা পজিটিভ অর নেগেটিভ থ্রু ক্যারিয়ার আউটসাইড থেকে ইনসাইডের দিকে ট্রান্সপোর্ট হবে, হেল্প অফ দ্য ক্যারিয়ার প্রোটিন, সেটা হচ্ছে সিমপোর্ট। যখন দুটো মলিকিউল একই দিকে পুশ হচ্ছে, সেম আউটসাইড থেকে ইনসাইডের দিকে যাচ্ছে, তখন সেটা সিমপোর্ট। বাট এই যে দুটো মলিকিউল, তার মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, এই ধরনের আয়ন যদি থ্রু ক্যারিয়ার প্রোটিন যায়, তখন সেটাকে আমরা বলবো সিমপোর্ট। আর অ্যান্টিপোর্ট কি? আলাদা, দুটো ভেতর এবং বাইরের দিকে, অর্থাৎ মুভমেন্টটা কি হয়ে যাবে? একটা মলিকুল আউটসাইড থেকে ইনসাইডে পুশ করবে, আর একটা মলিকুল আউটসাইড থেকে ইনসাইড থেকে আউটসাইডে এক্সিড হয়ে যাবে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যান্টিপোর্ট। এই অ্যান্টিপোর্টের ক্ষেত্রে দুটোই পজিটিভ হতে পারে বা দুটোই নেগেটিভ হতে পারে। এই ধরনের ঘটনাকে আমরা ফ্যাসিলিটেড ডিফিউশন
বলে থাকি থ্রি টাইপ অফ ফেসিলিটেড: ইউনি ট্রান্সপোর্ট, অ্যান্টি ট্রান্সপোর্ট, সিমপোর্ট, ইউনিপোর্ট, অ্যান্টিপোর্ট এবং সিমপোর্ট। থ্রি টাইপ অফ ডিফিউশন, ফেসিলিটেড ডিফিউশন। নেক্সট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা পড়লে আমরা এই ফেসিলিটেড ডিফিউশনটা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। এটার সঙ্গে এটা পুরোটাই প্রায় এক, সেম। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, থ্রি টাইপ অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট: ইউনিপোর্ট, অ্যান্টিপোর্ট এবং সিমপোর্ট। থ্রি টাইপ: ইউনিপোর্ট, অ্যান্টিপোর্ট এবং সিমপোর্ট। এবং তাদের কাদের বলা হয়, যদি একদিকে কোনো ইনসাইড থেকে আউটসাইডে যদি আসে, আউটসাইড থেকে ইনসাইডে যদি হয় একটা আয়ন ইউনিক ভাবে, তখন সেটাকে বলা হচ্ছে তো ইউনিপোর্ট। সিমপোর্ট হচ্ছে দুটো মলিকুলস, দুটো আয়ন পুশ হবে একই দিকে, আউট থেকে ইনসাইডের দিকে। এখানে দুটো আলাদা আলাদা আয়ন হবে, পজিটিভ এবং নেগেটিভ। সিমপোর্টের ক্ষেত্রে, অ্যান্টিপোর্টের ক্ষেত্রে ডিরেকশনটা আলাদা হয়ে যাবে। পজিটিভ নেগেটিভ বোথ হতেই পারে, দুটোই পজিটিভ দুটোই নেগেটিভ হতে পারে, বাট ডিরেকশনটা আলাদা হবে। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের টাইপও তাই। বাট হুইচ টাইপ অফ সাবস্টেন্স মুভ, এখানেও আয়ন্স বা মলিকুল, যেটা কিনা ডিফিউশনের ক্ষেত্রে ছিল। এখানে ক্যারিয়ার প্রোটিন কি প্রয়োজন নেই? ক্যারিয়ার প্রোটিন অবশ্যই এখানে প্রয়োজন রয়েছে। অর্থাৎ ফেসিলিটেড ডিফিউশনেও ক্যারিয়ার প্রোটিনের কথা বলেছি, আবার অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রেও ক্যারিয়ার প্রোটিনের কথা বলেছি। প্রোটিন দু রকম রয়েছে, একটাকে বলা হয় ক্যারিয়ার প্রোটিন আর একটাকে বলা হয় চ্যানেল প্রোটিন। অর্থাৎ দুটো প্রোটিনের মাঝখানে একটা ছোট্ট ছিদ্র হলো, তাকে বলা হচ্ছে চ্যানেল। অর্থাৎ এই দুটো যদি প্রোটিন হয়, এটা একটা প্রোটিন এটা একটা প্রোটিন, এরকম ভাবে পাশাপাশি দুটো অ্যাটাচমেন্ট হওয়ার দরুন এর মাঝখানে একটা গ্যাপ তৈরি হলো। তাহলে এরকম ভাবে নেওয়ার পর আমি যদি এখানে এক ফোঁটা ওয়াটার মলিকুলস দিই, তাহলে এর গা দিয়ে জলটা আস্তে 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 নিচের দিকে নামতে, মানে ক্যারি আউট হবে। তাহলে এইটা দিয়ে যখন যাচ্ছে সেটা হচ্ছে চ্যানেল, মানে এই যে মাঝখানে গ্যাপটা হচ্ছে এই গ্যাপটা দিয়ে গেল, এটা হচ্ছে চ্যানেল প্রোটিন। আর ক্যারিয়ার প্রোটিন কি? যখন এই প্রোটিনটার সঙ্গে কোনো মলিকুলস অ্যাটাচ হবে, অ্যাটাচ হবার পরে আস্তে আস্তে এর গা দিয়ে এর সঙ্গে অ্যাটাচ ভাবে ট্রান্সপোর্ট হবে, তখন সেটাকে বলবো ক্যারিয়ার প্রোটিন। তো অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে ক্যারিয়ার প্রোটিন ইজ রিকোয়ার্ড। মেটাবলিক এনার্জি এখানে ইউজড হবে, যেটা কিনা ফেসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে দরকার ছিল না। কেন মেটাবলিক এনার্জি এখানে ইউজ হচ্ছে? কারণ এখানে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অর্থাৎ লো রিজিয়ন থেকে হাই রিজিয়নের দিকে এখানে কিন্তু ট্রান্সপোর্ট হবে। ডিফিউশনে কিন্তু আমরা দেখেছিলাম হাই টু লো হয়েছিল, এখানে লো থেকে হাইয়ের দিকে যাবে। অর্থাৎ সেলের ভেতরে রয়েছে যে সকল মিনারেলস গুলো তার কনসেন্ট্রেশন অনেক বেশি, বাইরের পরিবেশে বা আউটসাইড দ্য সেল সেখানকার মিনারেলসের দেখা যাচ্ছে লো, সে লো থেকে হাইয়ের দিকে কিন্তু ট্রান্সপোর্ট হবে। এই ট্রান্সপোর্টটা হতে গেলে কি হচ্ছে? তাহলে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এটা হতে গেলে কি হচ্ছে? এনার্জি রিকোয়ারমেন্ট হচ্ছে। কোন এনার্জি? মেটাবলিক এনার্জি। মেটাবলিক এনার্জি বলতে আমরা কি বুঝি? এই মেটাবলিক এনার্জি বলতে বুঝি আমরা এটিপি রিকোয়ারমেন্ট রয়েছে। এটিপি ব্রেকডাউন হয় এডিপি প্লাস পিআই। এই ব্রেকডাউনের সময় যে এনার্জিটা রিলিজ হয়, এই এনার্জিটাই, এই ফ্রি এনার্জিটাই লো রিজিয়ন থেকে হায়ার রিজিয়নের মধ্যে এই আয়নগুলোকে ট্রান্সপোর্ট করতে পারে। তাই অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে এনার্জি ইজ মাস্ট ইউজ। এনার্জি যখন ইউজ হবে, তাহলে এনার্জি প্রোডাকশনও দরকার। আমরা জানি কোন লিভিং সেলের মধ্যে এনার্জি প্রোডাকশন হয় যার যে প্রসেসের মাধ্যমে, সেটা হচ্ছে রেসপিরেশন। আর এনার্জিটা কি? এনার্জি কোন রূপে হয়, পাই কিভাবে? এটিপি রূপে। তাহলে থ্রু রেসপিরেশন আমরা এটিপি পাই। তাহলে যেখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে সেখানে কিন্তু রেসপিরেশন রেটটাকেও বেশি হতে হবে।
এই কারণের জন্য রুটস হেয়ারের মধ্যে প্রচুর পরিমাণে রেসপিরেশন রেটটা বাড়ানো দরকার, মানে বাড়ে আর কি, যার রেজাল্ট এটিপি ফর্মেশনটা অনেকটা দরকার। এই এটিপি ফর্মেশন না হলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ঘটবে না, আর না ঘটলে মিনারেলস গুলো আউটসাইড থেকে ইনসাইডে পুশ হবে না। এই জায়গাটাতে যেহেতু রেসপিরেশনটা খুব দ্রুত হওয়া দরকার, সেই কারণের জন্য এখানে অক্সিজেনটার অ্যাভেলেবিলিটিটাও দরকার রয়েছে। সেই জন্য রুটস হেয়ারের অক্সিজেনের নেসেসিটি খুব বেশি। ওয়াটার লক প্ল্যান্টের ক্ষেত্রে অক্সিজেন ডেফিসিয়েন্সির জন্য রুটস হেয়ারের মধ্যে রেসপিরেশন রেট কমে গিয়ে এটিপি প্রোডাকশন ডিক্রিজ হয়, যার রেজাল্ট রুটস হেয়ারগুলোর মধ্যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসটা ডিস্টার্ব হয়ে পড়ে এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট রেট ডিক্রিজ হয়ে যায়। তখন মিনারেলস গুলো রুটস হেয়ার অ্যাবজর্ব করতে পারে না। এইভাবে এই কারণের জন্য অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সঙ্গে অক্সিজেনের রোল খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখব যে ডিফিউশন এবং অসমোসিস এগুলো হয় কেন, মানে কেন ডিফিউশনের জন্য হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেট কোন রিজিয়নের মধ্যে মলিকুলস অর আয়নগুলো ট্রান্সপোর্ট হয়। আমরা দেখব অসমোসিস কেন একটা ডিফিউশন, এগুলো আমরা